Shayok Pramanik. I'm a lecturer at Department of Mechanical Engineering and How Can I Help You Coaching, and I've been teaching since 2022, and I basically deal with subjects like production, যেটাকে তোমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসও বলো. I also deal with material science, okay, which is also known as engineering material. Okay, এই সেমিস্টারে দুটোই তোমাদের আছে. I also deal with subjects like theory of machine, automobile engineering, যেটা তোমাদের ফার্দার সেমিস্টারে তোমরা পড়বে, and so on. Okay, I also take machine drawing also, যেটা তোমাদের আমি নেব. Machine drawing, okay, along with Shayan sir, I take a portion of machine drawing. So আজকে আমি তোমাদের একটা ডেমো ক্লাস দেব, and it is about manufacturing process. So subject কি? Manufacturing process. And this is an introductory class. So আজকে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব যে ম্যানুফ্যাকচারিং কি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে কি কি আমরা পড়বো, ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমাদের কি কি লাগবে, হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওকে, ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি. ম্যানুফ্যাকচারিংকে ক্লাসিফাই কী করে আমরা করব, যত ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে আমাদের সিলেবাসে সেগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করব, রাইট? তো ওটা থেকে তোমাদের প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, যেটা জেনারেলি তোমরা প্রপারলি কোনো বইতেই পাবে না, কোনো পার্টিকুলার বইতেই তোমরা পাবে না. তো ক্লাসটা ভালো করে দেখো, এখান থেকেই হয়তো তোমরা অলমোস্ট 7 থেকে 8 মার্কস হয়তো সিকিউর করে নিতে পারো. আজকে আমি কিছু জিনিস তোমাদের বলবো যেটা জেনারেলি তোমরা সহজে হয়তো শিখতে পারবে না, বা বইতেও যদি তোমরা পড়ো তো ভালো, আদারওয়াইজ হয়তো বই পড়ে বুঝতে নাও পারো. সো লেট আস স্টার্ট. সবার আগে I have to understand what is manufacturing, right? সবার আগে we need to understand what is manufacturing. Manufacturing কাকে বলে? Manufacturing মানে কি? What is manufacturing? দেখো, in a broader sense, if I talk about, okay, it is a process of converting raw material into finished product, বা অনেকে use the word called desired product, finished product বা desired product. মানে কি, ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা মেথড বা একটা প্রসেস, ওকে, বা লিখতে পারো মেথডও লিখতে পারো, ইট ইজ আ মেথড, ওকে, অফ কনভার্টিং র মেটেরিয়াল ইনটু ফিনিশড প্রোডাক্ট, ওকে. অর্থাৎ কোনো র মেটেরিয়াল থেকে আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট যখন তৈরি করি তখন সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলি. না, ডিজায়ার্ড প্রোডাক্ট কি করে পাবো? এমন তো না যে র মেটেরিয়াল রেখে দিলাম আর ডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে গেলাম, এরকম তো হয় না. সো ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্টটা না আমাদেরকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে পড়তে হবে. মানে জাস্ট নোটস লিখলাম আর পড়ে নিলাম এইভাবে কিন্তু এই সাবজেক্টটা আমরা কোনোদিনই বুঝতে পারবো না, ওকে. ভিজুয়ালাইজেশন লাগবে,
আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা খুব দরকার ম্যানুফ্যাকচারিং ভালো করে বোঝার জন্য, বা এই সাবজেক্টের বিউটিটা আমাদের ইউনো এক্সপিরিয়েন্স করার জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটির খুব দরকার। সো আই আস্ক ইউ অল যে র মেটেরিয়াল থেকে ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা কি করে পাবো, বা এই স্টেটমেন্টটা থেকে তোমরা কি বুঝতে পারছো যে ম্যানুফ্যাকচারিং কাকে বলে? দেখো, mechanical as a mechanical engineer as a mechanical engineer as a mechanical engineer why do we need manufacturing process সেটা একবার আমরা তার আগে আলোচনা করে নিই। সি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিনটে ভাগ আছে, জানো? অনেকে জানো আই গেস, তা আমি বলি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনটে ভাগ আছে, অর্থাৎ তিনটে ডোমেন্স, সাব ডোমেন্স আছে বলতে পারো, কোর ডোমেন্সও বলতে পারো। নাম্বার ওয়ান ইজ ডিজাইন। ওকে, সবার আগে হচ্ছে ডিজাইন। কেন সেটা আমরা পরে আলোচনা করব। তারপরে হচ্ছে পাওয়ার অর থার্মাল। ওকে, দেন উই হ্যাভ ম্যানুফ্যাকচারিং, বা আরো ব্রডলি যদি আমরা বলি তো প্রোডাকশন। না, এই প্রোডাকশন সেক্টর মানে কি, যেখান থেকে প্রোডাকশন সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেটা কোনো দেশ বা এই গোটা ওয়ার্ল্ডের ডেভেলপমেন্টের জন্য একটা খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। প্রোডাকশন যদি না হয়, গুডস যদি তৈরি না হয়, সার্ভিস যদি না না আসে, তাহলে তো এই দুনিয়া চলবেই না, তাই না? যদি মেশিনস না তৈরি হয়, বা কোনো মেশিনস যদি তৈরি না হয়, তো প্রোডাক্টস তৈরি হবে না, বিকজ প্রোডাক্ট বানানোর জন্য তো মেশিন লাগে, তাই না? এখনকার দিনে এই যে আমরা যে খাবারগুলো খাই, যে চিপস আমরা খাই, বা যে চালগুলো গম ভাঙানো থেকে শুরু করে সব কিছু আমরা কিসে করি, মেশিনসে করি। সেই মেশিনসগুলোকেও তৈরি করতে হয়, বা সেই খাবারগুলোই বা তৈরি করার জন্য কি দরকার? ম্যানুফ্যাকচারিং দরকার, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার, একটা ইন্ডাস্ট্রি দরকার। সেই ইন্ডাস্ট্রি তো তখনই রান করবে যখন তার মধ্যে একটা প্রোডাকশনের সিস্টেম থাকবে। আর উইদাউট দ্য নলেজ অফ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং উই ক্যানট মেক দ্যাট সিস্টেম, রাইট? সো প্রোডাকশনের মধ্যে আমরা ম্যানুফ্যাকচারিং পড়ি, তাই না? প্রোডাকশনের মধ্যে এছাড়া আমরা পড়ি ম্যাটেরিয়াল সায়েন্স। দুটোই তোমরা এই সেমিস্টারে পড়বে। ওকে, এছাড়াও আরও অনেক সাবজেক্ট আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এটা এখন ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে, যেটা তোমরা 6 সেমিস্টারে পড়বে। ওকে, তো এগুলো হচ্ছে কি প্রোডাকশনের আন্ডারে আসে। এছাড়াও মেটেরিয়াল হ্যান্ডেলিং আছে, আরও অনেক সাবজেক্টস আছে। এই প্রোডাকশনের মধ্যেও আরও অনেক ডোমেন্স আছে, ঠিক আছে? এদের মধ্যে অনেক ডোমেন্স আছে, মেকাট্রনিক্স আছে, রোবোটিক্স আছে, আরও অনেক পার্টস আছে প্রোডাকশনের মধ্যে, ঠিক আছে? রোবোটিক্স ইজ অলসো পার্ট অফ প্রোডাকশন, অলদো দিস ইজ নট আ কোর পার্ট, বাট এখন বলতে গেলে তোমরা যদি ইএসসির পেপার দেখো, ইউপিএসসি ইএসসি মেকানিক্যালের দেখো, তো ওখানে রোবোটিক্স ইনক্লুড করা আছে। ওকে, বিকজ অবভিয়াসলি আর ইনক্লুড না করলেও রোবোটিক্সের কাজ মেকানিক্যাল ছাড়া হবে না। শুধু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংরা প্রোডাকশনের যে রোবোটিক্স আমরা ইউজ করি প্রোডাকশনের জন্য, সেগুলো তৈরি করতে পারে না। উই নিড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ওকে, ফর মেকিং মেকানিজমস অ্যান্ড অল। পাওয়ার আর থার্মালেও তোমরা অনেক কিছু পড়বে। পাওয়ার অ্যান্ড থার্মাল কিসে চলে গেল? থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এসব জেনারেশন। অলদো এটাকেও আমার প্রোডাকশনের মধ্যে ফেলতে পারি, কেন সেটা পরে বলছি। আপাতত জাস্ট তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি যে তোমরা কী কী জিনিস ডিল করবে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নিতে। ওকে, তো থার্মাল পড়বে তোমরা এবারে। ওকে, থার্মাল 2 পড়বে পরের সেমিস্টারে, রাইট? তারপরের সেমিস্টারে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়বে তোমরা, which is basically nothing but IC engines and turbines, hydraulic and gas turbines basically. তারপরে কি? আর তারপরে না হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিজাইন। ওকে, ডিজাইন অর্থাৎ
মানুষের যে নিডস মেটানোর জন্য যে প্রোডাক্টসগুলো আমাদের কেন দরকার, প্রোডাক্টস দরকার মানুষের নিড, হিউম্যানিটির জন্য, হিউম্যানিটির কল্যাণের জন্য, তাই না? ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি, ফর সার্ভিং দ্য হিউম্যানিটি। তো আমাদের সভ্যতার অগ্রগতির জন্য আমাদের কি করতে হবে? প্রোডাক্টস দরকার, আমাদের মেশিনারিজ দরকার, আমাদের বিভিন্ন প্রোডাক্টস দরকার, বিভিন্ন ইকুইপমেন্টস দরকার, তাই না? তো সেগুলোকে বিল্ড করার জন্য, প্রপার কাজের জন্য বিভিন্ন, সেগুলো কেন দরকার? কাজ করার জন্য, তাই না? বিভিন্ন রকম কাজ থাকতে পারে, বিভিন্ন রকমের কাজে দরকার। সাপোজ আমার গরম লাগছে এখন, তো ফ্যানে আমার কাজ হচ্ছে না, তো আরেকটা বেটার টেকনোলজি লাগবে, তো এসি চলে এলো। তো যখন যখন কোনো জিনিসের দরকার হয়েছে, সেই দরকার মেটানোর জন্য একটা ডিজায়ার্ড প্রোডাক্ট আছে, সেই ডিজায়ার্ড প্রোডাক্টকে লাইফে আনার, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আনার কাজ করে হচ্ছে ডিজাইন। ওকে, আর সেটার জন্য লাগবে কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্টস। ওকে, বিকজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নামই কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নামই কি আছে? মেকানিক্স। তো মেকানিক্স রিলেটেড সাবজেক্টসগুলো খুব দরকার, বিকজ দে ডিল উইথ ফিল্ড প্রবলেমস। এক্স্যাক্টলি যে ফিল্ড প্রবলেমসগুলো আমরা ফেস করি লাইফে, সেগুলো নিয়েই হচ্ছে মেকানিক্স। ওকে, সেই প্রবলেম সলভিংয়ের জন্য মেকানিক্স ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য রিজন ইউ উইল হ্যাভ সম ইন ইউর সিলেবাস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এছাড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো তোমরা পড়েইছো। ওকে, এরপরে থিওরি অফ মেশিন পড়বে, তারপরে পড়বে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস। এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডোমেন, কমপ্লিটলি ডিফারেন্ট, বাট আন্ডার মেকানিক্যালি সব কিছু আসে হচ্ছে মেকানিক্যাল। আর সেক্টর যেই হোক, ডোমেন যেই হোক, সবার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ডিজাইন, সরি মেশিন ড্রয়িং, মেশিন ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঠিক আছে, ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই জন্য তোমাদের মেশিন ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও পড়ানো হয়। It is a very, very, very important subject, guys. And as a mechanical engineering, if you don't know machine design বা machine drawing, then তুমি কোনো কিছুই পড়তে পারবে না প্রপারলি। ওকে, সো এই সেমিস্টারে মেশিন ড্রয়িংও আছে, এই সাবজেক্টটা আমি নেব along with সায়ন স্যার। ওকে, যাতে তোমাদের এই সাবজেক্টে কোনো খামতি না থাকে। অলরাইট, তো চলো লেটস গেট ব্যাক টু এন টপিক অফ ম্যানুফ্যাকচারিং। ওকে, তো দেখো এই যে ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটা না, এই ম্যানুফ্যাকচারিং ওয়ার্ডটা আসলে দুটো ওয়ার্ড থেকে এসছে, তোমরা জানো? এই ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা না দুটো ওয়ার্ড থেকে এসছে। কি থেকে এসছে না, দুটো গ্রিক, দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে ম্যানুফ্যাকচারিং। রাইট? কি কি? ম্যানুফ্যাকচারিং এসছে, এক হচ্ছে ম্যানাস, ওকে, আরেকটা হচ্ছে ফ্যাক্টাস। ওকে, তো দুটো মিলিয়ে আসে হচ্ছে ম্যানাস ফ্যাক্টাস, যেটার মিনিং হচ্ছে মেড বাই হ্যান্ড, অর্থাৎ নিজের হাতে কোনো জিনিস বানানো। জরুরি না হাতটা তোমারই হবে, হাতটা কোনো মেশিনেরও হতে পারে, বাট সেটা আলটিমেটলি কে চালাবে? তোমার হাতই তো চালাবে, রাইট? সো এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ওকে, মানে ম্যানুফ্যাকচারিংয়ের মিনিং হচ্ছে এটা। বাট এটার ফিজিক্যাল মিনিংটা আমি তোমাদের আগেই বললাম প্রথমে, যে র মেটেরিয়াল থেকে ডিজায়ার্ড প্রোডাক্ট। ওকে, এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য লেট আস টেক অ্যান এক্সাম্পল। ম্যানুফ্যাকচারিং বোঝার জন্য তোমায় কোথাও যেতে হবে না, তুমি জাস্ট তোমার রান্নাঘরে চলে যাও, তুমি ম্যানুফ্যাকচারিং বুঝে যাবে। কেমন? দেখো, ম্যানুফ্যাকচারিং মানে কি? র মেটেরিয়াল থেকে ডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি করা। সাপোজ এই ক্লাসটা করার পর তোমার খুব খিদে পেয়ে গেল, তোমার একটা প্রবলেম এলো, একটা রিয়েল লাইফ প্রবলেম এলো, ঠিক আছে? তোমার একটা প্রবলেম এলো, হাঙ্গার এলো, এটা একটা প্রবলেম, ইয়েস অর নো? তো এই যে হাঙ্গার মেটানোর জন্য কি এলো? একটা ডিজায়ার্ড প্রোডাক্ট এলো। এখান থেকেই ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং স্টেপ স্টার্ট হয়ে যাচ্ছে। ডিজায়ার্ড একটা প্রোডাক্ট তোমার মাথায় এলো, সেটা কি? সে বিরিয়ানি। সবার ভালো লাগে তো বিরিয়ানি, নাকি? তো বিরিয়ানি তোমার খেতে ইচ্ছা করছে। নাও তোমার বাড়িতে, আচ্ছা ঠিক আছে বিরিয়ানি বাদ দাও, রুটি বানাও। সাপোজ তুমি রুটি খাবে, কথার কথা বলছি, তুমি রুটি খেতে চাও।
বিরিয়ানি ইজ লাক্সারি, রুটি ইজ নেসেসারি, তাই না? তো তুমি রুটি খেতে চাও, তো রুটিটা কি? রুটিটা হচ্ছে তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট বা ফিনিশ প্রোডাক্ট। ওকে, নাও রুটি বানানোর জন্য তোমার মা কি করলো না, আটা বার করলো, আটা। তো আটাটা কি, এখানে আটাটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল। আর রুটিটা কোথা থেকে আসবে? আলটিমেটলি আটাটা থেকেই তো রুটিটা আসবে, তাই না? মন দিয়ে বোঝো, নেক্সট লেভেলে নিয়ে যাবো এটাকে, জাস্ট মন দিয়ে বোঝো এটাকে। আটা থেকে রুটি আসছে, তাই না? তো এটাই তো ম্যানুফ্যাকচারিং, তাই না? র মেটেরিয়াল থেকে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট আসছে, বাট এটা কি এমনি এমনি চলে আসছে? এমনি এমনি তো আসছে না এটা। এমন তো না যে আটার ওপর তোমার মা ম্যাজিক করলো বা তোমার প্যারেন্ট ম্যাজিক করলেন, দিয়ে রুটি তৈরি হয়ে গেল, তাই না? এরকম তো হয় না। উনি কি করেন, ওটায় নাম্বার অফ অপারেশনস বা সিকোয়েন্ট অফ অপারেশনস ওখানে আসে। মানেটা কি? আরে বাবা, আটাটা তো এমনি এমনি স্টেপ বাই স্টেপ আটার ওপর কিছু কিছু অপারেশনস করতে হয়। সাপোজ আটাটাকে প্রথমে জলের সাথে মাখতে হয়, ঠিক আছে? আটাটার ডোজ বানাতে হয়, তারপর সেটা থেকে ছোট ছোট ডো পিসেস বানাতে হয়, ছোট 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 লেচি যেটা বলে বাংলায়, সেটাকে তারপরে তুমি কি করো, রোলিং করো, তারপরে সেটা থেকে এরকম একটা কাঁচা কাঁচা রুটি তৈরি হয়। তারপর সেটাকে তুমি কি করো, সেটাকে তুমি ওভেনের মধ্যে, গ্যাসে ওভেনের মধ্যে তুমি সেটাকে ফোলাও, রুটিটাকে ভাজো আগুনের মধ্যে, মানে ইন দ্য সেন্স বানাও আর কি। ওকে, দেন ফাইনালি তুমি তোমার ডিজায়ার প্রোডাক্টটা পাও। তো এই যে স্টেপস অফ অপারেশনস, এগুলো কি করছে? আটাকে রুটিতে ট্রান্সফর্ম করছে। কি করছে? ট্রান্সফর্ম করছে। সো এভরি র মেটেরিয়াল সিমিলারলি, আমরা যাই প্রোডাক্ট চাই না কেন, সাপোজ আজকে আমি যে চেয়ার চাই, সাপোজ আমি একটা কাটিং টুল চাই, সাপোজ আজকে আমি একটা স্পিকার চাই, সাপোজ আজকে আমি একটা ইউনো ডাম্বেল চাই জিম করার জন্য, যাই চাই না কেন, হোয়াট এভার প্রোডাক্ট ইট ইজ, সাপোজ আমি আজকে একটা চেয়ার চাই, টেবিল চাই, একটা গিটার চাই, হোয়াট এভার প্রোডাক্ট আই ওয়ান্ট, ওকে, সেটাকে র মেটেরিয়াল থেকে আমায় নিতে হবে। র মেটেরিয়াল থেকে আমি আমার ডিজায়ার প্রোডাক্ট পাওয়ার জন্য দ্যাট র মেটেরিয়াল হ্যাজ টু গো সাম ট্রান্সফরমেশন প্রসেস। ট্রান্সফরমেশন ফেজেস, বা আরো সিম্পলি যদি বলি, তো র মেটেরিয়াল হ্যাজ টু গো টু সাম সিকোয়েন্স অফ অপারেশন। সিকোয়েন্স কেন? কারণ স্টেপ বাই স্টেপ করতে হবে। এমন তো না যে প্রথমেই আটাকে এই বেলনির মধ্যে বেলতে শুরু করে দিলাম, তাহলে তো কিছুই হবে না, তাই না? তো সিকোয়েন্স অফ অপারেশন, প্রথমে এটা করতে হবে, তারপর ওটা করতে হবে, সিকোয়েন্স অফ অপারেশনের মধ্যে যেতে হবে, তারপর সেটা আমার ডিজায়ার প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে। সব পৃথিবীর সব প্রোডাক্ট এভাবেই তৈরি হয়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং। তো কি কি স্টেপস হলো মোটা মোটা যদি বলি, সবার আগে তো বাবা আমার কি বানাবো, তো লেখো স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং। সবার আগে আমাকে কি বানাবো সেটা ডিসাইড করতে হবে। তো সেটা ডিসাইড কে করে? সেটা ডিসাইড করে কি? কে ডিসাইড করে? সেটা ডিসাইড করে ডিজাইন, ডিজাইন অফ প্রোডাক্ট। দ্যাটস দ্য ভেরি ফার্স্ট স্টেপ, ঠিক আছে? লাইক যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটা কেন বানাচ্ছি, কি জন্যে বানাচ্ছি লাইক রুটিটা কত বড় বানাবো, লাইক এত বড় বানাবো, এত বড় বড় রুটি বানাবো যে পুরো মানে ইউনো একটা পুরো মানে মেঝে জুড়ে রুটি হবে, অত বড় জায়েন্ট রুটি তো বানাবো না, না। সেটা সাইজ অ্যান্ড শেপস, সাইজ, শেপ, সাইজ বললেই হবে, এর মধ্যেই পুরো জিনিসটা চলে আসে। কি ডাইমেনশনের তৈরি হবে সেটা, যে প্রোডাক্ট সেটার ডাইমেনশনস কি হবে, সেটার ক্যারেক্টারিস্টিক কি হবে, কি কি বৈশিষ্ট্য থাকবে দরকার আমার, তো সেগুলো ডিসাইড কে করে? ডিজাইন ডিপার্টমেন্ট। দিস ইজ ওয়াই ডিজাইন সবার আগে আসে। নাও রুটিটা কিসের বানাবো? আটার বানাবো না ময়দার বানাবো, না আটা ময়দা মিক্স করে বানাবো? কিসের রুটি বানাবো? রাইট, কিসের রুটি বানাবো, অর্থাৎ যে প্রোডাক্টটা বানাবো সেটা কিসের বানাবো? স্টিলের বানাবো না অ্যালুমিনিয়াম বানাবো? তো নেক্সট স্টেপ হচ্ছে সিলেকশন অফ মাটেরিয়াল।
সিলেকশন অফ র মেটেরিয়াল। র মেটেরিয়াল তো আটা লাগবে, বা র মেটেরিয়াল তো বুঝলাম, বাট র মেটেরিয়ালটা কি লাগবে, কিসের র মেটেরিয়াল লাগবে? সাপোজ আজকে আমি চেয়ার বানাতে চাই, তো আমি কাঠটা কিসের নেব? শাল কাঠ নেব, না সেগুন কাঠ নেব, না কিসের কাঠ নেব, নাকি আম গাছের কাঠ নেব? তো সেটা আমাকে ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে, সিলেকশন অফ র মেটেরিয়ালটা কে ডিসাইড করে? ইঞ্জিনিয়ারিং materials, ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং materials আর টুলিং ডিপার্টমেন্ট সেটা ডিসাইড করে যে কি মেটেরিয়াল লাগবে। অলদো আলটিমেটলি সেটা ডিজাইনেই ডিসাইড হয়ে যায়, বাট এই নলেজটা, সিলেকশন অফ র মেটেরিয়াল নলেজটা তোমরা পাবে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, যেটা তোমাদের এই সেমিস্টারে আছে। এই জন্য ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। মেটেরিয়াল সায়েন্সটা এই জন্য এত ইম্পর্টেন্ট, বিকজ মেটেরিয়াল সায়েন্স ছাড়া ম্যানুফ্যাকচারিং হবেই না। ওকে, দ্যাটস দ্য ভেরি সেকেন্ড স্টেপ। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সিলেকশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। সাপোজ আমি রুটি বানাতে চাই, রুটি অনেকভাবে বানানো যায় এখন তো, এখন তো ওই সেই রুটি মেকার্সও চলে আসছে। সো ধরে নাও আমি কাজ ইজি করার জন্য আমার যে ম্যানুফ্যাকচারিং স্টেপস, এর মধ্যে রোলিংটা বাদ দিয়ে আমি ওই মেশিনের মধ্যে দিয়ে দিলাম, একেবারে কম্প্রেসড হয়ে তৈরি হয়ে গেল। তো রোলিং এর মধ্যে কম্প্রেসড হয়ে গেল। তো সিলেকশন করতে হবে যে কোন স্টেপসের কোন কোন অপারেশনস করে আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট বানাবো, সেটা সিলেকশন করতে হবে। কাকে? ইঞ্জিনিয়ারকে করতে হবে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারকে সেটা করতে হবে, রাইট? সো দিস আর দ্য স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। বোঝা গেছে? অর্থাৎ কি বানাবো, প্রথম স্টেপ কি, কিসের, আর এটা কিভাবে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো এগুলো জাস্ট ছোট ছোট করে নোট নিয়ে নাও। স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং, ডিজাইন অফ প্রোডাক্ট, সিলেকশন অফ প্রোডাক্ট, আর সিলেকশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, চল নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি লেখাচ্ছি, লেখো লেখো। ম্যানুফ্যাকচারিং, এগুলো নোট করে করে লেখো। এগুলো থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট এমসিকিউ আসতে পারে। ইভেন এগুলো যখন তোমরা রিভিশন করবে তখন খুব ইজি হবে তোমার জন্য, তোমাকে বারবার লেকচার্স দেখতে হবে না। বা যদি তুমি চ্যাপ্টারটা ভুলে যাও, তো এই নোটসগুলো পড়ে কিন্তু তুমি মনে রাখতে পারবে, কোনো বই টই তোমাকে পড়তে হবে না। তো এই কি পয়েন্টসগুলো লিখে রাখো। তো ম্যানুফ্যাকচারিং ইজ আ ব্যাকবোন of any industrial nation, right? ইন্ডাস্ট্রি তো ম্যানুফ্যাকচারিং ছাড়া চলবেই না। ওকে, ইকোনমিক হেলথ, of any nation, লাইক যদি কোয়েশ্চেন আসে ওয়াই ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ নিডেড, তো তোমরা এরকম পয়েন্ট ওয়াইজ করে এরকম লিখতেই পারো। ওকে, সো ইকোনমিক হেলথ অফ এনি নেশন ইজ ডাইরেক্টলি, যত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্রো করবে তত সেই দেশের ইকোনমি গ্রো করবে, তাই না? দেশে তত বেশি চাকরি হবে, তত বেশি দেশের উন্নতি হবে, দেশ তত বেশি জিডিপি বাড়বে দেশের, তাই না? ডাইরেক্টলি ডিপেন্ড অন দ্য লেভেল অফ ম্যানুফ্যাকচারিং। ওকে, যত হায়ার হবে ম্যানুফ্যাকচারিং, তত ইকোনমিক হেলথও বা ইকোনমিক ডেভেলপমেন্টও তত বেশি হবে সেই দেশের। ওকে, এছাড়া লিখতে পারো ম্যানুফ্যাকচারিং, লেখো ম্যানুফ্যাকচারিং also involves
also involves the process in which manufacturing product itself কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টও কি হয় অন্য কোনো সাপোজ আমি একটা স্টিলের সাপোজ আমার কোম্পানি স্টিলের রড আমি স্টিলের রড তৈরি করি আই মেক টিএমটি রডস টিএমটি বার বলি বাট ইট ইজ নট দ্য কারেক্ট টার্ম টিএমটি রড হয় ঠিক আছে থার্মালি মেকানিক্যালি ট্রিটেড রডস ওকে তো এই যে টিএমটি রডস যেটা ঠিক আছে এটা আমি তৈরি করলাম আবার ওই টিএমটি রড দিয়ে আর একটা কি করলো সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে ওটা দিয়ে বিল্ডিং তৈরি করছে স্ট্রাকচারস তৈরি করছে তো বেসিক্যালি আমার ফিনিশ প্রোডাক্ট অন্যজন র মেটেরিয়াল হিসাবে ইউজ করছে তো একটা জিনিস আরেক জিনিসের সাথে লিঙ্ক আছে তো একটা ইন্ডাস্ট্রি চলবে তবে কি আর একটা ইন্ডাস্ট্রি চলবে তাই না সো সিভিল ইঞ্জিনিয়ার্সও কাইন্ড অফ আমাদের উপরই ডিপেন্ডেন্ট এনিওয়ে সো manufacturing also involves the process which manufactured product itself is used of making new products বা other products ওকে বোঝা গেছে চল এবারে তোমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস কাকে বলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে তো তোমরা কি বলবে ম্যানুফ্যাকচারিং ইজ আ প্রসেস অফ কনভার্টিং র মেটেরিয়াল ইন্টু ফিনিশ প্রোডাক্ট বাট আরও ভালোভাবে যদি তোমরা স্ট্যান্ডার্ড বই খোলো তো ওখানে দেখবে লেখা আছে in modern sense ম্যানুফ্যাকচারিং মানে প্রপার ডেফিনেশন যদি লিখি ম্যানুফ্যাকচারিং এর তো আমরা এভাবে লিখব যে in modern sense manufacturing is the process of producing final goods okay with the help লাইক আমরা জেনারেলি দেখো এটা তো আমি রুটি দিয়ে একটা এক্সাম্পল দিলাম বাট জেনারেলি যে প্রোডাক্টস আমরা তৈরি করি সাপোজ চেয়ার থেকে শুরু করে সাপোজ চেয়ার টেবিল থেকে শুরু করে ফার্নিচার্স থেকে শুরু করে বিভিন্ন টুলস ইকুইপমেন্টস গুডস বেসিক্যালি যেগুলো বলি আর কি মানে আমরা জেনারেলি ডেইলি লাইফে যেগুলো ইউজ করি বা যে মেশিনস আমরা ইউজ করি সেই মেশিনের কম্পোনেন্ট তৈরি করা থেকে শুরু করে তাই না স্টিল প্রোডাক্টস হয়ে গেল বা আদার মেটালিক প্রোডাক্টস হয়ে গেল নন মেটালিক প্রোডাক্টস হয়ে গেল প্লাস্টিক প্রোডাক্টস হয়ে গেল সেগুলো উইদাউট মেশিনারি তো তৈরি হবে না বড় বড় মেশিনস লাগবে ওগুলো তৈরি করার জন্য আর মেশিন চালানোর জন্য স্কিলড ইঞ্জিনিয়ার্স লাগবে স্কিলড লেবার্স লাগবে তাই না তো ম্যান লাগবে তাই না আর প্রপার মেটেরিয়ালস লাগবে রিসোর্সেস লাগবে প্রপার কেমিক্যাল লাগবে প্রপার টুলিং লাগবে ইকুইপমেন্টস লাগবে তবেই গিয়ে তো একটা পুরো ম্যানুফ্যাকচারিং সিস্টেম তৈরি হবে না তো ম্যানুফ্যাকচারিং এর জন্য কি কি লাগবে উইথ দি হেল্প অফ মেশিনারি সবার আগে তো ম্যান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড লেবার্স তারপর লাগবে হচ্ছে মেশিনারি টুলস ওকে material okay chemical okay with এছাড়া আর কি লাগবে with the help of আচ্ছা পাওয়ারও লাগবে তাই না কারেন্ট ছাড়াও তো তৈরি হবে না and power
and with the help of with well organized plan. একটা প্ল্যান লাগবে তো না, এমনি এমনি তো ম্যানুফ্যাকচারিং করতে শুরু করে দেবো না। আমি তো আগে ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে কী বানাবো, এই স্টেপসগুলোকে ডিসাইড করতে হবে, প্রপার মেশিনারি আমায় সিলেক্ট করতে হবে, ওয়ার্ক স্টেশনস বানাতে হবে, তবে গিয়ে তো আমি বানাবো। একটা কারখানা তৈরি করতে হবে, একটা সিস্টেম্যাটিক ওয়ে তৈরি করতে হবে, অনেক জিনিস আমাদের আছে, ঠিক আছে। প্রপারলি ওয়ার্ক স্টেশনস বানাতে হবে, লাইক একটা কারখানার একটা সেকশনে এইটা তৈরি হবে, তারপরে স্টেপটা এইখানে হবে। তো একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান আমাদেরকে সবার আগে তৈরি করতে হবে ফর ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের প্রপার ডেফিনেশন। ওকে, না অনেকেরই ডাউট থাকে যে ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশনের মধ্যে কি পার্থক্য, তাই না? প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং তো সেম জিনিস। তো শোনো, আজকের পর থেকে আর কোনোদিনও ভুলবে না। আমি চাইলে তোমাদের এখনই মেন টপিকটা দিয়ে ভিডিওটা শেষ করে দিতে পারি, বাট এই জিনিসগুলো তোমরা বইতে পাবে না, বা অনেকেই এগুলো বলতে পারে না, তো আমি এই জন্য তোমাদের বলে দিচ্ছি। ওকে, বা তোমরা আই গেস মিস করে যাও কলেজে যখন পড়ানো হয় এগুলো, তো এখন ভালো করে জেনে নাও এগুলো। ওকে, লেখো প্রোডাকশন ভার্সেস ম্যানুফ্যাকচারিং। এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ইনফ্যাক্ট আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউয়ের টাইমে, যে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কি পার্থক্য। ওকে, তো লেখো ম্যানুফ্যাকচারিং is the process of producing final goods. ওকে, অর্থাৎ একটা প্রপার প্রোডাক্ট আমরা পাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে। লাইক রুটি হচ্ছে কি একটা কমপ্লিট প্রোডাক্ট, তাই না? ফিনিশড প্রোডাক্ট আমরা পাচ্ছি এখানে, তাই না? একটা জুস তৈরি হচ্ছে, তো জুস কি একটা প্রপার প্রোডাক্ট, একটা গুড, তাই না? with the help of man material, machine, tool, power, etc. Okay, while প্রোডাকশন মানে কি? হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন বাবা অনেক ব্রড একটা টার্ম, ঠিক আছে? প্রোডাকশনের মধ্যে ম্যানুফ্যাকচারিং আছে। প্রোডাকশন মানে হচ্ছে কি, production is the process of making an output, কি আউটপুট, মেকিং অ্যান্ড কি আউটপুট, এটা ভালো করে আন্ডারলাইন করো তোমরা, ঠিক আছে? মেকিং অ্যান আউটপুট কোথা থেকে? প্রোডাকশন ইজ দি প্রসেস অফ মেকিং অ্যান আউটপুট ফ্রম, বা লিখতে পারো মেকিং অ্যান আউটপুট which is meant for consumption with help of various resources. ফর অ্যান এক্সাম্পল, এটাকে বোঝার জন্য আমি বলি, সাপোজ আজকে তোমাদের কলেজ, সে তোমাদের যা খুশি XYZ কোনো কলেজ আমি ধরে নিলাম, তো XYZ কলেজ প্রত্যেক বছর হাজারখানারও বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস করে, দে ইউজ দ্য ওয়ার্ড কল প্রডিউস। ওরা কিন্তু ম্যানুফ্যাকচার করে না, বিকজ ইঞ্জিনিয়ার কি মানুষ তো রে বাবা, ওরা তো কোনো গুডস নয়, কোনো প্রোডাক্ট বা অবজেক্ট নয় না, কোনো প্রপার, তো ওরা তো মানে কোনো পণ্য বস্তু নয়। তো ওদের জন্য আমরা প্রডিউস টার্ম ইউজ। কারেন্ট ইজ নট আ প্রোডাক্ট, রাইট?
বাট কারেন্ট আমরা কি একটা ইনপুট থেকে, একটা রিসোর্স থেকে আমরা কারেন্ট তৈরি করছি, থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা হিট দিচ্ছি, স্টিম দিচ্ছি, সেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি, তাই না? সো কারেন্ট কি হচ্ছে, প্রডিউস হচ্ছে একটা ইনপুট থেকে। আমরা একটা ইনপুট দিয়ে আমরা বিভিন্ন রিসোর্সের ইনপুট দিয়ে আমরা একটা ডিজায়ার্ড আউটপুট আনছি। সেই আউটপুটটা অনেক কিছু হতে পারে। সাপোজ আমি কোনো সার্ভিস দিচ্ছি, সেটাও একটা প্রোডাকশনের মধ্যেই পড়ে। তোমার এরপরে যখন কোম্পানিতে যাবে, সাপোজ তুমি কোয়ালিটি চেক করছো, তো তোমার কাজ হচ্ছে দিনে কতগুলো পার্টসের কোয়ালিটি চেক করা, যে যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস আসছে সেগুলোর কোয়ালিটি তুমি চেক করাচ্ছ, ঠিক আছে? সো তোমার দিনের, ওরা দেখবে ওয়ার্ড ইউজ করবে, দিনে আজকে কটা প্রোডাকশন হলো। তো ওখানে তুমি কিছু বানাচ্ছ না, বাট তুমি একটা সার্ভিস তো দিচ্ছ, তুমি ওখানে ওদের কোয়ালিটি চেকিং করছো, তো একটা কাজ করে দিচ্ছ, তুমি একটা সার্ভিস করছো। তোমার, তুমি হচ্ছে একটা রিসোর্স, ঠিক আছে? তুমি অ্যাজ আ কোয়ালিটি ইঞ্জিনিয়ার, তুমি তোমার নলেজগুলোকে রিসোর্স বানিয়ে তুমি একটা সার্ভিস দিচ্ছ, তো ওটা কি, ওটা হচ্ছে একটা প্রোডাকশন, তাই না? দ্যাট ইজ আ সার্ভিস, দ্যাট ইজ অলসো আ প্রোডাকশন। ওকে, বাট ম্যানুফ্যাকচারিং মানে আউটপুট যেটা, সেটা গুডস হতে হবে, ঠিক আছে? তবে কি আমরা বলতে পারবো যে ম্যানুফ্যাকচারিং হয়েছে, র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্ট হবে। তো এটা প্রোডাকশনের আন্ডারেই পড়ছে। ম্যানুফ্যাকচারিং ইজ অলসো পার্ট অফ প্রোডাকশন। ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের একটা পার্ট, বাট প্রোডাকশন মানেই যে ম্যানুফ্যাকচারিং তার মানে নেই। প্রোডাকশন মানেই যে গুডস তৈরি হবে, মানে ম্যানুফ্যাকচারিং এর আলটিমেট আউটপুট কি হবে, গুডস। বাট প্রোডাকশনের আউটপুট যে গুডস হতে হবে তার কোনো মানে নেই, তাই না? ইট ক্যান বি পাওয়ার, তাই না? পাওয়ার প্রডিউস করতে পারি আমরা, ইঞ্জিনিয়ার্স প্রডিউস করতে পারি, ভালো স্টুডেন্টস প্রডিউস করতে পারি, তাই না? কোনো সার্ভিস দিতে পারি আমরা, তাই না? তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, সো আশা করি ম্যানুফ্যাকচারিং বুঝতে তোমাদের আর কোনো প্রবলেম নেই। ওকে, চলো। Now let us talk about classification of manufacturing process. Classification of manufacturing process. তো আমরা ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি কি প্রসেস করে থাকি? তো ম্যানুফ্যাকচারিং আন্ডারে অনেক প্রসেস আসে, বাট সেগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করব সেটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? তো চলো দেখো, সবার আগে ম্যানুফ্যাকচারিং এর ক্লাসিফাই করার জন্য অনেকভাবে ক্লাসিফাই করা যায়। ওকে, তো ম্যানুফ্যাকচারিংকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। আমি তোমাদের দুটো মেথড দেখাবো। ওকে, একটা মেথড আমি এখন দেখাচ্ছি, আরেকটা মেথড আমি কোর্সের এন্ডে দেখাবো। সেটার জন্য তোমরা আমাদের কোর্স জয়েন করতে পারো চাইলে। তো এন্ড অফ দ্য কোর্স আমি আরেকটা ক্লাসিফিকেশন দেখাবো, যেটা আরও ইজি। এটা তো একটা ব্রড ক্লাসিফিকেশন, বাট ইন্টারভিউতে যদি বলে ক্লাসিফাই ম্যানুফ্যাকচারিং, তো সেখানে তোমরা কি করবে, বা পরীক্ষাতেও করতে পারো, ওটা আরও অনেক ইজিলি হয়ে যাবে, আর ফুল মার্কসও পাবে ওটায়, ঠিক আছে? সেই মেথডটা পরে দেখাবো, আপাতত একটা ওভারঅল মেথড আমি তোমাদের দেখাই। ওকে, এটাও কমপ্লিট একটা মেথড। তো দেখো, এর আন্ডারে কি কি আসে। এক তো হচ্ছে প্রাইমারি ফর্মিং প্রসেস, ঠিক আছে, বা প্রাইমারি ম্যানুফ্যাকচারিং প্রসেস। তারপর আসে কি আমাদের, তারপর আসে সেকেন্ডারি। ওকে, আর কি কি আসে, আরেকটা আসে হচ্ছে জয়নিং, জয়নিং অ্যান্ড অ্যাসেম্বলি। ওকে, বা ফ্যাব্রিকেশনও বলে এটাকে। ওকে, তো এই তিনটে প্রসেস আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে ইনভলভ হয়। ওকে, তো প্রাইমারি প্রসেসের আন্ডারে কি কি আসে, হোয়াট কামস আন্ডার প্রাইমারি প্রসেস, এটা একটু দেখে নেওয়া যাক। ওকে, প্রাইমারি প্রসেসের আন্ডারে বাবা আসে হচ্ছে, ফার্স্ট আমাদের আসে হচ্ছে কি, কাস্টিং। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা তো আমাদের সিলেবাসে আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাবা, খুব। প্রাইমারি ফর্মিং মানে একদম প্রথম যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ কোনো র মেটেরিয়ালকে আমি যখন তুললাম, ঠিক আছে? আচ্ছা, একটা ছোট গল্পই বলি তোমাদের, চলো আজকে। সাপোজ আজকে আমি তোমায় বললাম যে আচ্ছা আমার কিছু আয়রন বানাতে হবে। আমি তোমাকে বললাম আমার ডিজায়ার্ড প্রোডাক্ট লাগবে, আমি একটা কারখানা খুলেছি, আর আমার কিছু আয়রন স্টক লাগবে, পিওর আয়রন
স্টক লাগবে। তোমাকে আমি বলেছি আয়রন এনে দিতে, তুমি কি করবে? তুমি র মেটেরিয়াল নেবে। কি র মেটেরিয়াল নেবে? ফেরোসোফেরিক অক্সাইড নেবে। ইয়েস অর নো? তুমি কি নেবে? ফেরোসোফেরিক অক্সাইড নেবে, হ্যাঁ কি না? তো সাপোজ আমি বললাম আয়রন তৈরি, তো তুমি কি নেবে? তুমি ফেরোসোফেরিক অক্সাইড নেবে, যেটাকে আমরা কি বলি? আয়রন ওর বলি। ওকে, যেটাকে আমরা আয়রন ওর বলি। আয়রন ওর কি হয়? হেমাটাইট হয়, ঠিক আছে, ম্যাগনেটাইট হয়, ওকে, লেমনাইট হয়, ঠিক আছে, এগুলো আমি সব পড়াবো তোমাদের, অসুবিধা নেই। ওকে, বাট যেটা এখন আমরা ডিসকাস করব দ্যাট ইজ ফেরোসোফেরিক অক্সাইড। ওকে, which is FeO3, ওকে, বা ফেরিক অক্সাইডও বলে এটাকে। তো এটা আমাদের হচ্ছে কি আয়রন ওর। এর সাথে কি থাকে? এর সাথে আমাদের থাকে হচ্ছে কি ইমপিওরিটিস থাকে, অনেক ইমপিওরিটিস থাকে। যখন তুলে আনি তো এটা একটা রক টাইপের থাকে, বেসিক্যালি এটা পাথরের টাইপের থাকে, মাটির নিচে পাওয়া যায়। তো এটা হচ্ছে কি আমার র মেটেরিয়াল, ঠিক আছে। তো এতক্ষণ তো রুটির উদাহরণ দিলাম, এবারে চলো একটা টেকনিক্যাল উদাহরণই দেওয়া যাক। সো এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল উইচ ইজ আয়রন ওর। ওকে, তো এই আয়রন ওর থেকে আমি আয়রন পাবো কি করে? এই আয়রন ওর তুলে নিয়ে যাব হচ্ছে কি আমি কোথায়? ব্লাস্ট ফার্নেসে। কোথায় নিয়ে যাব? ব্লাস্ট ফার্নেসে। ওকে, ব্লাস্ট ফার্নেস কেমন দেখতে হয়? ব্লাস্ট ফার্নেসের নাম তোমরা কেউ শুনেছো? তোমরা আই গেস ইয়েতে শুনেছো, মেটেরিয়াল সায়েন্স, আই মিন কেমিস্ট্রিতে আই গেস শুনেছো। ওকে, সো ব্লাস্ট ফার্নেস নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, তো কেমন দেখতে হয় আমি একটা মোটা মোটা তোমাদের বলছি, খুব ডিটেলসে যাব না, মেটেরিয়াল সায়েন্সে পড়াবো ডিটেলসে। ওকে, আপাতত বোঝানোর জন্য জাস্ট বলছি। ওকে, তো এরকম লাইনিংস থাকে ব্লাস্ট ফার্নেসে, বেসিক্যালি একটা বড় বিশাল হাড়ি টাইপের, আর কিছু নেই, এইটুকু বোঝার জন্য যে জানো ফার্নেস এটা একটা, আর কিছু না। ওকে, একটা হাড়ি টাইপের বড়, জাস্ট এখানে ভাতের বদলে আয়রন তৈরি হবে, রাইট? চলো, ওকে, এগুলো ব্রিক্সের লাইনিং হয়, ঠিক আছে, বিকজ অনেক হাই টেম্পারেচার হয় ভেতরে, রাইট? ওকে, ওপরে থাকে হচ্ছে চার্জ, ওপরে থাকে কি চার্জ, ওপরে থাকে হচ্ছে আমাদের চার্জ। একটা মোটা মোটা ছবি আঁকি আপাতত। দিস ইজ দ্য চার্জ। ওকে, ওকে, এখান থেকে আমরা জেনারেলি আমাদের কোক লাইম এগুলো দিই। তো এর মধ্যে কি থাকে? ওপরে আমাদের থাকে হচ্ছে কোক, লাইম, ওপরে থাকে হচ্ছে লাইমস্টোন। কি থাকে? লাইমস্টোন। কি বলে এটাকে? লাইমস্টোন। ওকে, লাইমস্টোন কেন দিই সেটা বলছি একটু পরে। ওকে, আর কি থাকে? আয়রন ওরস। এটা হচ্ছে আয়রন ওরস, এগুলো হচ্ছে আমার আয়রন ওরস। ওকে, আর এছাড়াও আমার কি থাকে? এছাড়াও আমার থাকে হচ্ছে কি কোক, এছাড়াও থাকে হচ্ছে কোক। ওকে, নাও এখান দিয়ে আমার কি হয়? এখান দিয়ে আমাদের হট গ্যাসেস আমরা দিয়ে রাখি। কি দিয়ে রাখি? হট গ্যাসেস, হিটেড হট গ্যাসেস আমরা ভেতরে চার্জ করি। ওকে, হিটেড হট গ্যাসেস আমরা ভেতরে চার্জ করি। ওকে, কোথা থেকে চার্জ করি? এখান থেকে টিউবওয়েলসের মাধ্যমে আমরা চার্জ করি এখানে। ওকে,
এখান থেকে আমরা হট এয়ার গ্যাস চার্জ করি। আর কত কত হট থাকে এটা, কতটা হট থাকে, অলমোস্ট 1190 ডিগ্রি, ঠিক আছে, থেকে, এটা তো কম বলে দিলাম, 1900 আমাদের টেম্পারেচার, 2000ই ধরে নাও এটাকে। 2000 ডিগ্রি আমাদের হট থাকে এটা। এটার টেম্পারেচার কত থাকে, 2000 ডিগ্রি সেলসিয়াস অবধি আমরা টেম্পারেচার পাই ভেতরে। কীভাবে পাই, আমরা এখানে একদম কম্প্রেসড এয়ার এখানে এক্সপান্ড করাই, মানে কাইন্ড অফ একটা ব্লাস্ট হয়, এয়ারের একটা ব্লাস্ট হয় এখানে, ঠিক আছে, ব্লাস্ট করানো হয়, দিয়ে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়, দিয়ে কী হয়, এদের টেম্পারেচারে কী হয়, এদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়। কেমন রিয়াকশন তৈরি হয় ডিসকাস করা যাক, চলো। সবার আগে কি হয়, অলমোস্ট 30 মিটার হাইটস থেকে আমরা এটাকে ফেলি, ঠিক আছে, এটা অলমোস্ট 30 মিটার হাইটের হয়, ঠিক আছে। এখান থেকে কি হয় দেখো, এই যে এখানে আমি কি দিয়েছি, কয়লা দিয়ে রেখেছি, কোক দিয়ে রেখেছি, ওকে। সবার আগে কি হয়, ফার্স্ট একটা ব্লাস্ট হয়, ফার্স্ট ব্লাস্টে কি হয়, প্রি হিটিং হয়, ঠিক আছে, সেটা 1000 ডিগ্রি সেলসিয়াসের একটা ব্লাস্ট করানো হয় এয়ারে, ওকে। দেন কি করা হয়, দেন তারপরে আরও এরকম করাতে করাতে আমরা হাইয়েস্ট টেম্পারেচারে আসি 1900 ডিগ্রি সেলসিয়াসে, ওকে, অ্যান্ড আপ টু 2000 ডিগ্রি সেলসিয়াসও এটা টেম্পারেচার চলে যায়, ওকে। তো এরকম ব্লাস্ট করাতে করাতে আমরা কি করি, আস্তে আস্তে এখান দিয়ে কোক ছাড়ি আমরা, ওকে। আর কোক থেকে কি তৈরি হয় আমাদের, কোক থেকে আমাদের কি তৈরি হয়, কিছুই না, কোক থেকে কার্বন তৈরি হয়। আর সেই কার্বন, কোক মানে কি, কয়লা, রাইট, দিস ইজ বেসিক্যালি কোক। কার্বন কি করে, কার্বন আর আয়রন ওরগুলো কি তৈরি করে, কার্বন আর আয়রন ওর এরা একসাথে রিয়াকশন শুরু করে দেয়, ওকে। আমাদের ফেরোসোফেরিক অক্সাইড, ওকে, এটার সাথে আমি কোক দিয়েছি, কোকটা যেই হিট হয়, এত হাই টেম্পারেচারে যখন হিট হয়ে যায়, কি তৈরি করে, কার্বন মনোক্সাইড তৈরি করে। কার্বন মনোক্সাইড থেকে ও কি করে, আয়রনটাকে আলাদা করে দেয়, আয়রনটাকে আলাদা করে দেয়, আর বাকি এর সাথে যে এক্সট্রা O2টা থাকে ওটা কি হয়, ধোঁয়া হয়ে বেরিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড, আর কিছু না, ওকে। কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যায়, ব্যালেন্স করে দিই, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যায়। যেই বেরিয়ে গেল, তাহলে কি আমি আয়রন পেয়ে গেলাম, কি মজা না, এই আয়রনের মধ্যে এখনো ইমপিওরিটিস আছে। আমি কি বললাম, আয়রনের মধ্যে ইমপিওরিটিস থাকে, ইমপিওরিটিস সরানোর জন্য আমরা কি দিয়েছি, লাইম স্টোন দিয়েছি। তো আরও হাই টেম্পারেচার, এই রিয়াকশনটা জেনারেলি 1190 কি 1400 ডিগ্রি সেলসিয়াসে আরামসে এই এটা আমাদের হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, এইটুকু কাজ আমাদের হয়ে যায়। বাট তারপরের স্টেপেই আমাদের কি হয়, লাইম স্টোন আমরা চার্জ করে দিই আস্তে আস্তে। তো নিচে আমার যে আয়রন ছিল, এই আয়রনের মধ্যে এখনও কি রয়েছে, এই গরম আয়রনের মধ্যে এখনও কি রয়েছে, ইমপিওরিটিস আছে, এই গরম আয়রনের মধ্যে এখনও ইমপিওরিটিস আছে প্রচুর, ঠিক আছে। এই ইমপিওরিটিসকে দূর করার জন্য আমরা কি করলাম, লাইম স্টোন ছাড়লাম, ওকে। আমরা লাইম স্টোন এর মধ্যে দিয়ে দিলাম, ওকে। লাইম স্টোন আর আয়রন রিয়্যাক্ট করবে, ওকে। সবার আগে তো লাইম স্টোন কী হবে, হাই টেম্পারেচারে ডিকম্পোজ হবে, লাইমস্টোন ছাড়ার পরই কী হবে, হাই টেম্পারেচারে লাইমস্টোন সবার আগে ডিকম্পোজ হয়ে যাবে, ঠিক আছে। ওপরেই লাইমস্টোনটা, ভেবো না যে টেম্পারেচারটা শুধু এখানেই আছে, পুরো ফার্নেসটাই আমার হাই টেম্পারেচারে থাকে। আর এই লাইমস্টোনটা কি হয়ে যাবে, যে পড়ে থাকবে লাইমস্টোনটা, ওটা হাই টেম্পারেচারে ডিকম্পোজড হয়ে যাবে। আমাদের যে লাইমস্টোনটা, দিস ইজ আওয়ার লাইমস্টোন, এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। এক তো হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 গ্যাসে ডিকম্পোজ হয়ে যাবে, ভেঙে যাবে। CO2 গ্যাস তো বাবা বেরিয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, ও তো না হয় চিমনি দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই CaOটা ফার্দার কি, আয়রনের মধ্যে যে ইমপিওরিটিস আছে সেটার সাথে রিয়্যাক্ট করবে। কি ইমপিওরিটি আছে,
কি ইম্পিউরিটি আছে? এই সিলিকন ডাইঅক্সাইড থাকে আমাদের, ঠিক আছে, SiO2, এটা আমাদের ইম্পিউরিটি। এই ভেতরে যে SiO2 আছে এর সাথে রিয়্যাক্ট করবে, ওকে, এর সাথে রিয়্যাক্ট করবে, দিয়ে কি তৈরি করবে? একটা স্ল্যাগ তৈরি করবে, ঠিক আছে, এটাকে আমরা ক্যালসিয়াম সিলিকেট বলি, ঠিক আছে, আর এটাকে আমরা শর্টে সিলিকা বলি। এটা মেটেরিয়াল সায়েন্সে পড়বে তোমরা। তো ক্যালসিয়াম সিলিকেট তৈরি করা হয়, যেটা কি এই যে ইম্পিউরিটি যেটা ছিল, এই সিলিকাটাই হচ্ছে আমার ইম্পিউরিটি, ঠিক আছে, আয়রন ওরে যে ইম্পিউরিটি ছিল সেটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর কি হয়ে যাবে? এই সিলিকনের তো ডেনসিটি কম আর আয়রনের ডেনসিটি বেশি, তো ওটা আস্তে আস্তে কি হবে? তলায় আমার তলায় কি হয়ে যাবে? তলায় আমার ওপরে পড়ে থাকবে হচ্ছে স্ল্যাগ বা এই ক্যালসিয়াম সিলিকেট পড়ে থাকবে, আর তার তলায় আমার পিওর আয়রন থিতিয়ে পড়ে থাকবে, অনেকটা পিওর আয়রন আমার থিতিয়ে পড়ে থাকবে, ওকে, অনেকটা পিওর আয়রন আমার থিতিয়ে পড়ে থাকবে। দিয়ে আমি কি করব? এখান দিয়ে একটা চ্যানেল করে দেব, দিয়ে আমার আয়রন তো এখান থেকে আমি আমার আয়রনকে কালেক্ট করে নেব, পিওর আয়রনকে কানেক্ট করে নেব, আর এখান থেকে যে আয়রনটা পাবো সেটা হবে হচ্ছে পিগ আয়রন। এটাকে বলে হচ্ছে পিগ আয়রন, হচ্ছে পিওর একটা ফর্ম অফ আয়রন যেটা খুব ব্রিটেল হয়, কোনো কাজে লাগে না, ঠিক আছে, তো কাজে লাগে না তো বানালাম কি করতে? হ্যাঁ, এটা জেনারেল পারপাসে কোনো ইউজ হয় না, বাট পিগ আয়রন থেকেই এরপরে রট আয়রন, এরপরে স্টিল বা বিভিন্ন আয়রনের ফর্মস আমরা পাই, ওকে। বাট এমনি এটা কোনো কাজে লাগে না, বিকজ ইট ইজ বেসিক্যালি মার্টেন সাইজ স্ট্রাকচার থাকে, পরে পড়বে তোমরা, ওকে, খুব হার্ড হয়, কোনো কাজে লাগে না, ওকে। তো এই পিগ আয়রন থেকে আমরা তারপর আমাদের ডিজায়ার যে কোনো কিছু পেয়ে যাব, স্টিল পেতে পারি আমরা, কাস্ট আয়রন পেতে পারি আমরা, ঠিক আছে, রট আয়রন পেতে পারি আমরা, যেটা তোমরা চাইবে সেটা তোমরা পেয়ে যাবে, মানে আয়রনের যে ফর্ম তোমরা চাইবে বা যে অ্যালয় পাবে সেটা আলটিমেটলি এখান থেকেই আসবে। তো আমি আলটিমেটলি যেটা বলতে চাইছি, আমি আমার ডিজায়ার্ড আয়রন পেয়ে গেলাম, ওকে। এবারে এই যে স্ল্যাগ, এটার কি হবে? এটা ওপরে ডেন্সিটি তো এটার কম, তো এই জন্য ওপরে থিতিয়ে থাকবে, তো এটাকে আলাদা চ্যানেল করে আমরা এটাকে বার করে নেব, আলাদা চ্যানেল করে এটাকে বার করে নেব, দিয়ে এটাকে ফেলে দেবো না, এটাকে ফেলে দেবো না। এই ক্যালসিয়াম সিলিকেট বলো তো কোথায় ইউজ হয়? পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করতে ইউজ হয়। এই যে ক্যালসিয়াম সিলিকেট তো এখানে স্ল্যাগ, এটাকে এটাকে না হয় স্ল্যাগ বলে আমরা বললাম, ওয়েস্ট হিসাবে বললাম, বাট দেখবে এই কারণেই যেখানে আয়রন তৈরি হয় তার পাশাপাশি সিমেন্টের কারখানা আছে, এই ক্যালসিয়াম সিলিকেট পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করতে ইউজ হয়, ওকে। এবার এই যে আয়রন থেকে বিভিন্ন আয়রনের মেটেরিয়াল পেলাম, আমি স্টিল পেলাম বা পিগ আয়রন থেকে বিভিন্ন রকমের আয়রন আমি পেলাম, কাস্ট আয়রন পেলাম, এগুলো থেকে আমি বিভিন্ন প্রোডাক্টস যদি এখন বানাতে চাই তো কি ভাবে আমি বানাবো? সাপোজ আজকে আমি একটা আয়রনের স্টিলের চেয়ার বানাতে চাই, স্টিলের খাট বানাতে চাই, বা স্টিলের হ্যাকসো বানাতে চাই, স্টিলের চিজল বানাতে চাই, স্টিলের একটা কাটিং টুল বানাতে চাই, একটা অ্যাক্সেসরি বানাতে চাই কোনো মেশিনসের, বা আমি গাড়ির একটা পার্ট বানাতে চাই, শাফট বানাতে চাই একটা, ঠিক আছে, ইঞ্জিনের কিছু পার্ট বানাতে চাই, তো সেটা আমি কিভাবে বানাবো? তো সেগুলোর জন্য বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। তো এখানে তোমাকে আরেকটা আমি মেথড বলে দিলাম। তো কি হলো? প্রথমে আমরা র মেটেরিয়াল হিসাবে কি করলাম? আয়রন ওর নিলাম, তো আয়রন ওর থেকে আমরা পিগ আয়রন বার করলাম। তো নাম্বার অফ অপারেশনস হলো এখানে, ঠিক আছে, ওয়েল অর্গানাইজড মেশিনারি ইউজ হলো, ব্লাস্ট ফার্নেস, সেটাকে অবভিয়াসলি ইঞ্জিনিয়ার্সরা, মেটালার্জিস্টরা হ্যান্ডেল করবে, ওকে। তো এইভাবে আমাদের ম্যানুফ্যাকচারিং হয়, এটা জাস্ট আরেকটা তোমাদের এক্সাম্পল দিলাম, ওকে। তো কাস্টিং হচ্ছে আমাদের প্রাইমারি ফর্মিং প্রসেস, ওকে। কাস্টিংয়ে কি হয়? সাপোজ এই পিগ আয়রন থেকে যখন আমি ফাইনালি স্টিল হুইল পেলাম, তো ওটাকে একটা প্রাইমারি শেপ আমি দিতে চাই। সাপোজ আমি একটা ডাম্বেল বানাতে চাই, আজকে আমি একটা ডাম্বেল বানাতে চাই। সো ডাম্বেলটা বানানোর জন্য আমাকে কি করতে হবে? ওকে একটা প্রাইমারি শেপ দিতে হবে, ওকে একটা প্রাথমিক আকার দিতে হবে, সেই প্রাথমিক আকৃতিটায়
আকৃতি বা ডাইমেনশন যেটা আমি অ্যাকোয়ার করি সেটা কিভাবে কাস্টিংয়ের থ্রু করি। কাস্টিং হচ্ছে বেসিক্যালি সব ওল্ডেস্ট প্রসেস, মানে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট প্রসেস হচ্ছে কাস্টিং আর ফর্মিং। ঠিক আছে, কাস্টিংয়ে আমি তোমাদের পড়াবো, ইভেন এই সেমিস্টারে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কাস্টিং থেকেই আসে। ওকে, এছাড়াও প্রাইমারি ফর্মিংয়ের মধ্যে এটা তো হয় মেটালসের কথা চলে, এখন যদি প্লাস্টিকের কথা বলি, পলিমার্সের কথা বলি, তখন আসবে হচ্ছে ইনজেকশন মোল্ডিং বা প্লাস্টিক মোল্ডিংও বলি আমরা এটাকে, প্লাস্টিক মোল্ডিং লেখো, প্লাস্টিক মোল্ডিং, তাছাড়া ব্লো মোল্ডিং, এছাড়া আসে হচ্ছে পাউডার মেটালার্জি, যেটা পরের সেমিস্টারে তোমরা পড়বে। ওকে, বাট কাস্টিং তোমরা এই সেমিস্টারেই পড়বে, আর এটা খুব ইম্পর্টেন্ট, খুব মজাদার একটা টপিক। ওকে, সেকেন্ডারি প্রসেসের মধ্যে কি কি আসে? অনেক কিছু আসে। ওকে, প্রথমত হচ্ছে আমাদের ফর্মিং। ওকে, তারপরে কি আসে? ফর্মিং এর পর আসে হচ্ছে মেটাল কাটিং, ওকে, বা মেশিনিং, মেটেরিয়াল রিমুভাল আসে আমাদের। ওকে, দেন এছাড়াও আমাদের আসে হচ্ছে জয়েনিং অ্যান্ড অ্যাসেম্বলি। ওকে, না ফর্মিং কি জিনিস, হোয়াট ইজ ফর্মিং? তো আমি পরের পেজে করছি। তো আমরা কি কি ডিসকাস করলাম এখন অবধি, এভাবে ক্লাসিফাই করতে পারো যে প্রথমত হচ্ছে প্রাইমারি ফর্মিং, এর আন্ডারে আসে হচ্ছে কি কাস্টিং, আর কি পাউডার মেটালার্জি, আর কি কি আসে? প্লাস্টিক মোল্ডিং। ওকে, তারপরে আসে হচ্ছে আমার কি ফর্মিং, সেকেন্ডারি ফর্মিং বা ফর্মিং। এখানে আমরা কি করি? বেসিক্যালি প্লাস্টিক ডিফর্মেশন করিয়ে, ঠিক আছে, আমরা ম্যাটেরিয়াল তৈরি করি। কি করি? প্লাস্টিক ডিফর্মেশন আমরা করি। এখানে কি করি? প্লাস্টিক ডিফর্মেশন। It is a process in which material is formed or লিখতে পারো material is plastically deformed, material is plastic, অর্থাৎ সেটাকে আমরা ফোর্সফুলি ডিফর্মড করি, ওটা শেপ আমরা চেঞ্জ করি, কোনো মেটেরিয়ালের আমরা শেপ বা কোনো অবজেক্টের আমরা শেপ চেঞ্জ করে সেটা থেকে একটা প্রোডাক্ট তৈরি করি। ডিফর্মড, প্লাস্টিক্যালি ডিফর্ম টু অ্যাকোয়ার আ ডিজায়ার্ড শেপ। ঠিক আছে, প্লাস্টিক্যালি ডিফর্ম, ঠিক আছে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওকে, প্লাস্টিক্যালি ডিফর্ম আমরা এখানে করতে হয়। ওকে, না ফর্মিংয়ের মধ্যেও আমাদের দুটো পার্ট আসে, ফর্মিংয়ের মধ্যেও আমাদের দুটো স্টেপস আসে। কি কি আসে দেখো, ফর্মিংয়ের মধ্যে এক নম্বর তো হলো আমাদের কি, ফর্মিংয়ের মধ্যে এক নম্বর হলো হচ্ছে আমাদের এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাল্ক ডিফর্মেশন, আর একটা হচ্ছে শীট মেটাল অপারেশন বা প্রেস টুল অপারেশনও বলা হয় এটা। শীট মেটাল ফর্মিং, অর্থাৎ শীট মেটাল দিয়ে কাজ করি। মেটাল শীট কাকে বলে? কোনো মেটাল শীট মেটাল, প্লেট মেটাল বা স্ট্রিপ মেটাল কাকে বলে?
সাপোজ এটা একটা মেটালিক একটা অবজেক্ট, এটার একটা উইথ আছে অ্যান্ড কি আছে, এটার একটা থিকনেস আছে, ইয়েস অর নো? এটার একটা থিকনেস আছে, একটা উইথ আছে। সো নাও এটুকু জেনে রাখো, কোনো মেটেরিয়ালের সাইডে তোমরা নোট করে রাখতে পারো, কোনো মেটেরিয়ালের থিকনেস, ওকে, কোনো মেটেরিয়ালের থিকনেস যদি 6 মিলিমিটারের থেকে কম হয়, কোনো মেটেরিয়ালের থিকনেস যদি 6 মিলিমিটারের থেকে কম হয়, তাহলে কি আমরা সেটাকে কি বলবো? তাহলেই আমরা সেটাকে বলবো হচ্ছে শীট মেটাল। তো যদি সেটার থিকনেস 6 mm এর থেকে কম হয়, আর যদি তার উইথ, ঠিক আছে, উইথ যদি 600 mm এর থেকে বেশি হয়, তাহলেই আমরা সেটাকে কি বলবো? শীট মেটাল। ওকে, তাহলে আমরা সেটাকে শীট মেটাল বলবো। আদারওয়াইজ সাপোজ থিকনেস ধরে নাও আমার 6 mm এর থেকে বেশি আছে, থিকনেস আমার 6 mm এর থেকে বেশি আছে, বাট উইথ আমার 600 mm এর থেকে কম আছে। ইন দ্যাট কেস ইট উইল বি কল্ড স্ট্রিপ মেটাল। কি বলবো এটাকে? স্ট্রিপ মেটাল। ওকে, আর যদি এখন থিকনেস আমার উইথ যাই হোক, যদি থিকনেস আমার 6 mm এর থেকে বেশি হয়, তাহলে ওটাকে আমরা বলবো মেটাল প্লেট। ওকে, জেনে নাও এগুলো, হয়তো সবকটা বইতে নাও পেতে পারো। ওকে, বাল্ক ডিফর্মিং প্রসেস মানে কি? সাপোজ কোনো একটা অবজেক্ট আছে, নাও সাপোজ এরকম একটা কিউব রয়েছে, ঠিক আছে, এর সারফেস এরিয়া, এর অনেকগুলো সারফেস আছে, নাও সারফেসের মধ্যে সারফেস এরিয়া আছে, তাই না? প্রত্যেকটা ল্যাটারাল সারফেসের একটা এরিয়া আছে, সেরকম প্রত্যেকটা অবজেক্টের একটা সারফেস এরিয়া থাকে আর একটা ভলিউম থাকে, তাই না? আয়তন থাকে, তাই না? আর সারফেস এরিয়া থাকে, অর্থাৎ তার প্রত্যেকটা তলের যে এরিয়া। তো এই সারফেস এরিয়া আর তো এই ভলিউম বাই সারফেস এরিয়ার রেশিও হয় একটা, ঠিক আছে? এটা যাদের খুব হাই হয়, যেমন এখানে তোমরা দেখতে পারো সারফেস এরিয়া এখানে আমরা কি কম পাচ্ছি, তাই না? ভলিউমটা বেশি হবে এখানে। আর শীট মেটালে কি দেখো, সারফেস এরিয়া অনেক বড়, এটা সারফেস এরিয়া অনেক বেশি, ঠিক আছে? তো ভলিউম বাই সারফেস এরিয়ার রেশিও এখানে, বিকজ এটা অনেক বেশি আর এটা এক্ষেত্রে এটা কম, তো এটার রেশিও লো হবে, ঠিক আছে? তো যখন হাই হবে তখন সেটা বাল্ক ডিফর্মিং হবে, আর ভলিউম আপন সারফেস এরিয়ার রেশিও যখন লো হবে তখন সেটাকে শীট মেটাল অপারেশন বলি, রাইট? নাও এই বাল্ক ডিফর্মেশন প্রসেসের মধ্যে কি কি আসে দেখো। 1 নম্বর হচ্ছে আমার ফোরজিং। কি আসে? ফোরজিং। এছাড়া কি আসে? এছাড়া এক্সট্রুশন, সিমলেস পাইপ তৈরি হয় এক্সট্রুশনে। ওকে, এছাড়া আসে হচ্ছে আমার রোলিং, ড্রয়িং, ডিপ ড্রয়িং। এগুলো হচ্ছে কি বাল্ক ডিফর্মেশন প্রসেস, এগুলো সব সিলেবাসে আছে, অবশ্যই পড়বে। ওকে, তো বাল্ক ডিফর্মেশন কি? যেখানে ভলিউম আপন সারফেস এরিয়ার রেশিও অনেক হাই হয়, ওকে, সেখানে আমাদের বাল্ক ডিফর্মেশন প্রসেস করতে হয়। আর এই হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কোনো মেটেরিয়াল লস হয় না, এটা হচ্ছে একটা নো লস প্রসেস। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে, শিট মেটালে কয়েকটা জায়গায় মেটেরিয়াল লস হয়, ঠিক আছে, বাট জেনারেলি এটাই মেটেরিয়াল রিমুভাল হয় না। বাল্ক ডিফর্মেশন প্রসেস তো হয় না, অর্থাৎ এটার র মেটেরিয়াল অবস্থা থাকার টাইমে যে সাইজ থাকবে, ফিনিশ প্রোডাক্ট হওয়ার পর তার সাইজে কোনো রকম চেঞ্জ আসবে না। ইভেন কাস্টিংয়েও এটাই হয়, বাট কাস্টিংয়ে অনেক সময় দেয়ার আর টাইমস ওয়েন আমাদের কিছু মেটেরিয়াল কেটে বাদ দিতে হয়। ওকে,
কখন সেটা পরে বোঝাবো তোমাদের কাস্টিং পড়ানোর সময়। তো শিট মেটালের মধ্যে কী কী অপারেশন আছে, পাঞ্চিং, পিয়ার্সিং, ব্ল্যাঙ্কিং, ওকে, স্পিনিং, সো আরও আছে অনেক, ঠিক আছে, নচিং এটসেট্রা। এই সব প্রসেস আসে হচ্ছে শিট মেটাল অপারেশনের মধ্যে। ওকে, তো এগুলো তোমরা পড়বে হচ্ছে ফর্মিং চ্যাপ্টারে। ওকে, মেটাল ফর্মিং চ্যাপ্টারের আন্ডারে এটা আসে। ওকে, এবারে আসবো হচ্ছে মেটাল কাটিং বা মেটাল রিমুভাল প্রসেস। মেটাল রিমুভাল, এখানে কি মেটেরিয়াল লস টেক্স প্লেস। তো মেটাল রিমুভালের মধ্যে কি কি আসে, মেটাল রিমুভালের মধ্যে কি কি আসে তোমরা চাইলে ওর নিচেই করতে পারো। মেটাল রিমুভাল মানে কি, যেখানে হিয়ার উই remove metal from a preformed blank। এটা সেকেন্ডারি অপারেশন, মানে কাস্টিং করার পর যে প্রিফর্মড একটা প্রাইমারি ফর্মিং হওয়ার পর তাকে আমাদের ডিজায়ার্ড শেপে আনার জন্য, তাকে আমাদের ইচ্ছা মতো শেপ দেওয়ার জন্য যখন আমরা মেটাল কেটে কেটে মেটাল কোনো একটা অবজেক্ট তৈরি করি, রাইট। সাপোজ আমি আজকে একটা প্লেট বানাচ্ছি, আর এই প্লেটের মধ্যে আমি কি নাট বোল্ট সিস্টেম করতে চাই, অর্থাৎ থ্রেড করতে চাই, ইন্টারনাল থ্রেড, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, এর ওপর হোল করতে হবে, তাই না, ড্রিলিং করতে হবে এর ওপর, ইয়েস অর নো। তো সেটার জন্য কি এর ওপর এখান থেকে মেটেরিয়াল কেটে কেটে আমায় বার করতে হবে, কী দিয়ে কাটবো, ড্রিলিং করে, রাইট। তো ড্রিলিংটা কি একটা মেটাল রিমুভাল প্রসেস। ওকে, ইন ফর্ম অফ কাটিং চিপস, এই কথাটা লেখা খুব দরকার। অনেকে মেটাল রিমুভাল বা এটাকে মেশিনিংও বলা হয়। মেশিনিং মানে ভাবে মেটেরিয়াল রিমুভাল মানেই মেশিনিং, না বাবা, কাটিং চিপ মাস্ট বি দেয়ার, তবে গিয়ে কনভেনশনাল মেশিনিং হবে সেটা, ইন ফর্ম অফ কাটিং চিপস বাই দি অ্যাকশন অফ শিয়ার। ওকে, সো এটা হচ্ছে মেশিনিং বা মেটাল রিমুভাল। মেটাল কাটিং পরে তোমাদের পড়াবো, অসুবিধা নেই। ওকে, ডিটেলসে পড়াবো। আপাতত একটা ক্লাসিফিকেশন করে দিই, মেটাল কাটিং বা মেটাল বা মেশিনিং কে আমরা ক ভাগে ভাগ করতে পারি। তো সি কেয়ারফুলি, মেটাল কাটিং বা মেটেরিয়াল, আমরা না এই কাজটা করার জন্য কাটিং টুলস লাগে, মেশিনারি লাগে, রাইট। তো সেগুলোর রেসপেক্টে আমরা দুভাগে ভাগ করেছি মেটাল কাটিং বা মেশিনিং। ক ভাগে ভাগ করেছি, দুভাগে ভাগ করেছি। প্রথম দিকে প্রথমে আসে হচ্ছে কনভেনশনাল মেশিনিং, তারপরে আসে হচ্ছে নন কনভেনশনাল মেশিনিং। ওকে, এটা তোমরা পড়বে 5th সেমিস্টারে। বাট কনভেনশনাল মেশিনিংয়ের মধ্যে কি কি আসে, কনভেনশনাল মেশিনিং মানে যেখানে ডাইরেক্ট টুল আর ওয়ার্কপিস কন্ট্যাক্টে, মানে ওয়ার্কপিসকে বা যে অবজেক্ট যেটা আমাদের, যেটাকে আমরা শেপ দিচ্ছি, সেটাকে আমরা কোনো টুলের সাথে, টুলের মাধ্যমে ওটা থেকে মেটেরিয়াল ডাইরেক্ট কন্ট্যাক্টে রিমুভ করে, ওটা টুল অ্যান্ড ওয়ার্কপিস হ্যাভ ডাইরেক্ট কন্ট্যাক্ট। যেমন ড্রিলিংয়ে কী হয়, ড্রিল বিটটা হচ্ছে আমার টুল, তো ড্রিল বিটটা ডাইরেক্টলি মেটালের সাথে ইন কন্ট্যাক্ট থাকে, ডাইরেক্টলি মেটালের ভেতরে ঢুকে সেটাকে পেনিট্রেট করে তবে গিয়ে মেটেরিয়াল কাটে, তাই না। তো এই ধরনের জিনিসকে লেদ মেশিন তোমরা দেখেছো আই গেস, না দেখলে দেখতে পাবে। তো সেখানে দেখবে টুল দিয়ে ডাইরেক্টলি মেটাল কাট করা হচ্ছে আর কাটিং চিপস তৈরি হচ্ছে। তো এই ধরনের যেখানে টুল আর ওয়ার্কপিস ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কনভেনশনাল মেশিনিং, লাইক টার্নিং। তারপর কি, তারপর হচ্ছে আমাদের ড্রিলিং। ওকে, তারপর হচ্ছে আমাদের কি, ড্রিলিংয়ের সাথে সাথে আমাদের আছে হচ্ছে কি মিলিং। টার্নিং আমরা কিসে করি, লেদ মেশিন টুলে করি। মেশিন টুল আলাদা, কাটিং টুল আলাদা। ওকে, এটা তোমরা মেশিনিংয়ে পড়বে, অসুবিধা নেই।
মিলিং, এছাড়া কি আছে বোরিং, ওকে, শেপিং, ওকে, প্ল্যানিং, ওকে, এছাড়া আছে হচ্ছে তোমাদের গ্রাইন্ডিং উইচ ইজ আ ফিনিশিং প্রসেস, ওকে। সো এগুলো হচ্ছে কি কনভেনশনাল মেশিনিংয়ের প্রসেস, আরও আছে এটসেট্রা, ব্রোচিং আছে, ঠিক আছে, হবিং আছে। নন কনভেনশনাল মেশিনিংয়ে কী হয়, টুল অ্যান্ড ওয়ার্কপিস ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে না, ওকে। এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে না, ওকে। যেমন ইডিএম, ইলেকট্রোডিসচার্জ মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, অ্যাব্রাসিভ জেট মেশিনিং, অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং, ওকে, লেজার বিম মেশিনিং, ওকে। এগুলো আমরা ইউজ করি যখন আমাদের কনভেনশনাল মেশিনিং দিয়ে কোনো শেপ আমরা পাচ্ছি না। সাপোজ আমরা এমন একটা অবজেক্ট বানাতে চাই, এখন তোমাকে যদি আমি বলি যে সাপোজ এই ওয়ার্কপিস রয়েছে আমার কাছে, এটা একটা হোল বানিয়ে দাও, সার্কুলার একটা হোল বানিয়ে দাও, তো তোমরা কি করবে, ড্রিলিংয়ে নিয়ে যাবে, ড্রিল মেশিনে নিয়ে যাবে, করে দিলে, কনভেনশনাল ড্রিলিং দিয়ে করে দিলে। না, এখন আমি তোমায় বললাম যে আচ্ছা আমাকে একটা ব্লাইন্ড হোল বানিয়ে দাও। ব্লাইন্ড হোল মানে অর্থাৎ হোল মানে কি, অর্থাৎ পুরো থ্রু আউট হোল হবে, রাইট, পুরো থ্রু আউট হোল হবে। বাট না, আমি বললাম যে আশা করি তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বোঝাটা তো দরকার, যে না, যে কিছুটা পোর্শন হোল করো, পুরো থ্রু আউট থিকনেস হোল করতে হবে না, অর্থাৎ ব্লাইন্ড হোল হবে, অর্থাৎ আলো মারলে এদিক দিয়ে আলোটা বেরোবে না, ওকে। তো ব্লাইন্ড হোল যদি বানাতে চাও মানে ঠিক আছে, ব্লাইন্ড হোলও বানিয়ে দেবো। আলো না, ব্লাইন্ড হোল বানাতে হবে, তাও কিনা হেক্সাগোনাল শেপের একটা ব্লাইন্ড হোল আমাকে বানিয়ে দিতে হবে, তাও কিনা ব্লাইন্ড। তো এরকম ধরনের একটা ক্যাভিটি তৈরি করতে হবে আমার, হেক্সাগোনাল শেপের। তো এটা তো তুমি পৃথিবীর কোনো ড্রিলিং মেশিন দিয়ে করতে পারবে না, ওকে। অথবা তোমায় আমি বললাম যে এমন একটা হোল করছে, তো ঠিক আছে সার্কুলার হোলই করো, বাট এরকম কার্ভ টাইপের হোল হবে, এরকম কার্ভ টাইপের একটা হোল হবে, ঠিক আছে। অর্থাৎ এটা ধরে নাও একটা অবজেক্ট, ঠিক আছে, আমি বললাম একটা হোল করতে, তাও কিনা কার্ভ টাইপের একটা হোল হবে, ঠিক আছে। তো এই কার্ভ টাইপের হোল কি করে কাটবে তুমি, অর্থাৎ সেকশনাল ভিউতে দেখাই, তো এরকম টাইপের একটা হোল তোমায় করতে হবে। তো প্রপার ডাইমেনশন অ্যাকিউরেসি মেনটেন করে কি করে করবে, এগুলো দিয়ে হবে না, তখন আমাদের এই মেশিনিংগুলো লাগবে, ওকে। ইডিএম, ইসিএম, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, লেজার বিম মেশিনিং, তখন এগুলো আমাদের লাগবে। আলট্রাসনিক মেশিনিং, ঠিক আছে, এগুলো সব তোমরা পড়বে ফিফথ সেমে, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, বিকজ দে আর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফাইনালি প্রোডাক্টস বানানোর পর আমরা, এমন তো না সাপোজ আজকে আমি তোমায় বললাম যে এমন তো না যে আজকে আমি একটা মেশিন বানাচ্ছি, তো মেশিনের সব পার্ট তো একবারে কাস্টিং করে বা একবারে ফর্মিং করে হবে না, আমরা পার্ট বাই পার্ট বানাই দিই, তাদেরকে জয়েন্ট বা অ্যাসেম্বলি করি, তাই না। তো এই জন্য লাস্ট আমাদের প্রসেস আছে জয়েনিং অ্যান্ড ফ্যাব্রিকেশন। এর মধ্যে কি কি আসে, পার্মানেন্ট জয়েন্ট অ্যান্ড টেম্পোরারি জয়েন্ট, পার্মানেন্ট জয়েন্ট বা সেমি পার্মানেন্ট জয়েন্ট, আর কি আসে টেম্পোরারির মধ্যে কি আসে, নাট অ্যান্ড বোল্ট আসে, অর্থাৎ এমন জয়েন্ট যেখানে দুটো পার্ট আমি সাপোজ জয়েন করছি, নাট অ্যান্ড বোল্টের থ্রু আমি সে দুটো পার্ট আমি জয়েন করছি, ওকে, নাট আর বোল্টের থ্রু, ওকে। তো এখন আমি এদেরকে আবার খুলে দিতে চাই, জোড়া লাগানোর পর ওদেরকে আলাদা করতে চাই, তো নাট খুলে দিলাম, বোল্ট খুলে দিলাম, আলাদা হয়ে গেল, কারোর কোনো ড্যামেজ হলো না, নাট বোল্টারও কোনো ড্যামেজ হলো না, এরও কোনো ড্যামেজ হলো না। তো যখন জয়েন্ট
টেম্পোরারি জয়েন্ট। তো জয়েন্ট আর প্যারেন্ট মেটাল অর্থাৎ মেন পার্টগুলো যেগুলো জয়েন করা হচ্ছে তাদেরকে ডিসেম্বল করার পর যখন তারা আনড্যামেজ থাকে তখন সেটাকে আমরা বলবো টেম্পোরারি জয়েন্ট। অর্থাৎ দুটোই একদম ঠিক আছে। বাট পার্মানেন্ট জয়েন্ট কি রিভেট, ওয়েল্ডিং যেটাকে অ্যাটমিক বন্ডিংও বলা হয়, ক্রেমলিং, ওকে, এছাড়া তোমাদের আছে হচ্ছে সিমিং, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট জয়েন্ট। ওকে, স্টেপলিং হচ্ছে কি, স্টেপলিং হচ্ছে সেমি পার্মানেন্ট জয়েন্ট। ওকে, সোল্ডারিং, ব্রেজিং এগুলো হচ্ছে কি সেমি পার্মানেন্ট জয়েন্ট আমরা বলতে পারি, ঠিক আছে। বাট আমার নজরে তো পার্মানেন্ট, রিভেটকেও অনেকে সেমি পার্মানেন্ট বলে, বাট রিভেট আমার নজরে পার্মানেন্টই। ওয়েল্ডিং কি একটা পার্মানেন্ট জয়েন্ট, ঠিক আছে। ওখানে মেটেরিয়াল সিঙ্গেল, দুটো মেটেরিয়াল আমি যখন ওয়েল্ডিং করে দিই, ওয়েল্ডিং মানে কি, সাপোজ দুটো স্টিলের প্লেট আমি জোড়া লাগাতে চাই, তো আমি কি করব, এদের সারফেসগুলোকে হিট করব, হিট করে প্রায় রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে নিয়ে যাব। না তোমরা বলে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার আবার কি জিনিস, তো সেটা জানার জন্য কী করতে হবে, পড়তে হবে, মেটেরিয়াল সায়েন্স পড়তে হবে। এনিওয়েজ, তো এদেরকে হিট করব আর কি, এর ওপর ফিডার মেটেরিয়াল এনে, বা অনেক সময় ফিডার মেটেরিয়াল নাও লাগতে পারে, এদেরকে কি করবো, ফিডার মেটেরিয়াল সলিডিফাই হবে, দিয়ে এরা জুড়ে যাবে। তো এটা হচ্ছে ওয়েল্ডিং। মানে এটা তো আমি জাস্ট মানে নন টেকনিক্যাল ওয়েতে আমি তোমাদের এক্সপ্লেন করলাম, এটা টেকনিক্যাল এক্সপ্লেনেশন ওয়েল্ডিং চ্যাপ্টারে করাবো আমি, ওকে। বাট দিস ইজ দ্য ফুল ক্লাসিফিকেশন অ্যান্ড ফুল ইন্ট্রোডাকশন অফ ম্যানুফ্যাকচারিং। তো এগুলো তোমাদেরকে পড়তে হবে। স্টার্ট করবে সবার আগে কাস্টিং থেকে, বিকজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবচেয়ে বেশি মার্কস এখান থেকেই আসে। তোমাদের এই সেমিস্টারে কি কি পড়তে হবে, এই সেমিস্টারে তোমরা পড়বে হচ্ছে কি 1 নম্বর কাস্টিং, এই ম্যানুফ্যাকচারিং ইন্ট্রোডাকশন পড়তে হবে, এখান থেকেও কোয়েশ্চেন আসে, আজকে যেগুলো পড়ালাম এগুলো থেকেও কোয়েশ্চেন আসে। সেকেন্ড হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং, যেটা তোমাদের পড়ালাম, ওকে। এক্স্যাক্টলি এই ক্লাসিফিকেশনটাই তোমরা পরীক্ষায় করে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ওকে। এরপরে পড়বে হচ্ছে কাস্টিং। কাস্টিং হচ্ছে এমন একটা মেথড যেখানে কি করি, যে আমরা মোল্টেন মেটালকে একটা ক্যাভিটিতে পাঠাই। সাপোজ আমি এরকম একটা অবজেক্ট বানাতে চাই, ডিজায়ার্ড প্রোডাক্ট। তো আমি কি করব, একটা ক্যাভিটি নেব, তৈরি হতে পারে, বালি দিয়ে তৈরি করতে পারি, বা একটা ডাই থাকতে পারে এখানে, মানে বেসিক্যালি একটা ছাঁচ থাকবে, সেই শেপে যেরকম শেপ চাই তার একটা ছাঁচ থাকবে, ওকে, তার একটা ছাঁচ থাকবে, ওকে, একটা ছাঁচ থাকবে এর মধ্যে। আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করছি, এর মধ্যে তার একটা ছাঁচ থাকবে, আর এর ওপর কি করব আমরা, মোল্টেন মেটাল এর ওপর আমরা দেব, এর ওপর মোল্টেন মেটাল আমরা ফিল করে দেব, পুরো ছাঁচটার ওপর মোল্টেন মেটাল ফিল করব, দিয়ে মোল্টেন মেটালটা ঠান্ডা হবে, দিয়ে এর শেপটা নিয়ে নেবে। এইভাবে আমরা একটা প্রাইমারি ফর্মিং দিই। ইভেন যেখানে টিএমটি রড, বিলেট, ব্লুম ফর্মিং যেখানে হয়, সেখানেও সবার আগে কাস্টিং করা হয়, স্টক মেটেরিয়াল তৈরি করা হয় সবার আগে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন। তো কাস্টিং ইজ আ মেথড ইন উইচ molten metal is poured into a hollow cavity of a desired shape and we allow it to solidify so that it can acquire a primary desired shape, okay. অলরাইট, সো কাস্টিংয়ের পর তোমরা পড়বে হচ্ছে, কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে। কাস্টিংয়ের পর তোমরা পড়বে হচ্ছে ওয়েল্ডিং, বিকজ খুব রিলেটেবল এটা, ওকে। তারপরে তোমরা পড়বে হচ্ছে মেশিনিং আর ফর্মিং, তারপরে পড়বে, ওকে। সো এইভাবে তোমাদের মেশিনিংয়ের মধ্যে মেটাল কাটিংও আসে, মেটাল কাটিং অ্যান্ড মেশিনিং, সরি একটা তো বললামই না, ওকে। মেটাল কাটিংয়ের পর তোমরা পড়বে হচ্ছে লেথ,
or turning, because turning কিসে করা হয়, লেদেই তো করা হয় না। Last but not the least, that is forming. না প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব কোর টপিকস, এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সেমিস্টার কেন, এটা তোমাদের থ্রু আউট মেকানিক্যাল জার্নিতে এই নলেজগুলো লাগবে। ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে একটা কোর সাবজেক্ট। ইনফ্যাক্ট এখানে আমি যতগুলো সাবজেক্টসের নাম লিখলাম প্রথমেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, সে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমাদের কোর সাবজেক্ট, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমাদের কোর সাবজেক্ট, ইনক্লুডিং মেশিন ড্রয়িং। এগুলো না জানলে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ব্যর্থ। আর এই প্রত্যেকটা সাবজেক্ট আমরা প্রত্যেক সেমিস্টারে পুরো ডিটেলসে পড়াই। ওকে, আমাদের দিক থেকে কন্টেন্টে কোনো রকম গাফিলতি থাকে না, পুরো কন্টেন্ট তোমাদের দেওয়া হয়, স্টাডি মেটেরিয়াল, নোটস, ক্লাস নোটস থেকেই অর্ধেক জিনিস তোমরা পেয়ে যাবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, বাট সিনসিয়ারলি পড়তে হবে এগুলোকে। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল ক্ল্যারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিনিসগুলোকে আমি কি বললাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ইজি একটা ব্রাঞ্চ, যদি তুমি রিলেট করতে পারো, জিনিসগুলোকে দেখতে পারো, তোমার আশেপাশের জিনিসগুলোকে তুমি যদি ফিল করে দেখতে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিচ্ছু না। অলরাইট, so that's all from my side today. I will see you in the next lecture.